টাকা জমানো বা ধনী হওয়া কি খুব কঠিন কোনো অঙ্ক? আমরা ভাবি যারা অনেক পড়াশোনা করেছে বা যাদের মাথায় খুব বুদ্ধি তারাই বোধহয় অনেক টাকার মালিক হতে পারে। কিন্তু মর্গ্যান হাউজেলের লেখা বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি আমাদের বলছে একদম উল্টো কথা। টাকা জমানো কোনো ম্যাথ বা সায়েন্স নয়, এটা হলো আপনার আচরণ। আজ আমরা এই বইয়ের সেরা 5টি শিক্ষা নিয়ে আলোচনা করব, যা আপনার টাকা দেখার দৃষ্টিভঙ্গি সারা জীবনের জন্য বদলে দেবে। আমি আপনার বন্ধু, আর আজ আমরা শিখব কিভাবে ছোট ছোট অভ্যাসে বড় সম্পদ তৈরি করা যায়। বইটির প্রথম অধ্যায়টি অত্যন্ত চমৎকার। এই অধ্যায়ের নাম হল নো ওয়ান্স ক্রেজি, কেউই পাগল নয়। নিচে এই অধ্যায়ের মূল কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করছি। 1. অভিজ্ঞতার ভিন্নতা। বইয়ের শুরুতে লেখক বলছেন যে আমরা প্রত্যেকেই মনে করি আমরা দুনিয়াটা কিভাবে চলে সেটা জানি, কিন্তু আসলে আমরা একটা খুব ছোট জানলার মধ্যে দিয়ে পৃথিবীটাকে দেখি। আপনার বড় হওয়ার পরিবেশ, আপনার বাবা মায়ের আর্থিক অবস্থা এবং আপনি যে সময়ের মধ্যে দিয়ে বড় হয়েছেন, এই সব কিছুর ওপর নির্ভর করে আপনার টাকার প্রতি ধারণা কেমন হবে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি 1970-এর দশকে মুদ্রাস্ফীতির ইনফ্লেশন চরম সময় বড় হয়েছেন, তার বিনিয়োগ করার মানসিকতা, আর যে ব্যক্তি 2000 সালের স্থিতিশীল সময় বড় হয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা বনাম পুঁথিগত বিদ্যা। আমরা প্রায়ই ভাবি যে মানুষ বোধহয় খুব হিসেব কষে, ডেটা বা চার্ট দেখে টাকা বিনিয়োগ করে, কিন্তু বাস্তবে মানুষ তা করে না। মানুষ সিদ্ধান্ত নেয় ডিনার টেবিলে বসে বা নিজের জীবনের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। মূল কথা, আপনার কাছে যেটা রিস্ক মনে হচ্ছে অন্য কারোর কাছে সেটা খুব স্বাভাবিক হতে পারে, কারণ তার জীবনবোধ আর আপনার জীবনবোধ আলাদা। 3. লটারি কেনার মনস্তত্ত্ব। লেখক একটি দারুণ উদাহরণ দিয়েছেন। আমেরিকার দরিদ্রতম মানুষরাই সবথেকে বেশি লটারি কেনেন। বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে এটা তো বোকামি, কারণ লটারিতে জেতার চান্স নেই বললেই চলে। কিন্তু কেন তারা এটা করেন? যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা হয়তো কোনোদিনই ভালো গাড়ি বা বড় বাড়ির স্বপ্ন সত্যি করতে পারেন না। একটি লটারির টিকিট তাদের সেই কয়েক মুহূর্তের জন্য স্বপ্ন দেখার অধিকার দেয়, যা বড়লোকদের কাছে খুব সাধারণ। তাই তারা পাগল নন, তারা শুধু তাদের দৃষ্টিভঙ্গি থেকে একটা সুযোগ খুঁজছেন। 4. সময়ের প্রভাব। বিনিয়োগের ক্ষেত্রে আপনি কখন জন্মেছেন সেটা আপনার জীবনের বড় অংশ নিয়ন্ত্রণ করে। যারা স্টক মার্কেট যখন খুব বাড়ছিল তখন বড় হয়েছেন, তারা আজীবন স্টক মার্কেটের ওপর ভরসা রাখেন। আর যারা মন্দার সময় বড় হয়েছেন, তারা চিরকাল শেয়ার বাজারে টাকা রাখতে ভয় পান। এটা বুদ্ধির অভাব নয়, এটা পরিস্থিতির প্রভাব। 5. উপসংহার, কেউ ভুল নয়। মর্গ্যান হাউজেল বলছেন, কেউ যখন টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় তখন সে নিজেকে একটা গল্প শোনায় যে সে যেটা করছে সেটা ঠিক। কারোর কাছে ফিক্সড ডিপোজিট নিরাপদ মনে হয়, কারোর কাছে রিয়েল এস্টেট। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব অভিজ্ঞতার জেলখানায় বন্দী। ভবিষ্যতের কথা ভেবে যখন আপনি টাকা জমানোর পরিকল্পনা করবেন, তখন দেখবেন আপনার চিন্তাধারা হয়তো অন্য কারোর সাথে মিলছে না, কিন্তু এই বই অনুযায়ী আপনি যদি নিজের যুক্তিতে ঠিক থাকেন তবে আপনি ভুল নন। এর দ্বিতীয় অধ্যায়টি আরও গভীর এবং বাস্তবধর্মী। এই অধ্যায়ের নাম হল লাক এবং রিস্ক, ভাগ্য এবং ঝুঁকি। এই অধ্যায়ে লেখক বোঝাতে চেয়েছেন যে সাফল্য বা ব্যর্থতা শুধুমাত্র আমাদের কঠোর পরিশ্রম বা আলস্যের ওপর নির্ভর করে না, এর পেছনে অদৃশ্য দুটি শক্তির হাত থাকে, ভাগ্য এবং ঝুঁকি। নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. ভাগ্য ও ঝুঁকির মুদ্রার এপিঠ ওপিঠ। লেখক বলছেন, ভাগ্য এবং ঝুঁকি একে অপরের যমজ ভাই। কোনো একটি কাজের ফলাফল যদি আপনার ভাবনার চেয়ে অনেক ভালো হয়, তবে বুঝতে হবে সেখানে ভাগ্য কাজ করেছে, আর যদি ফলাফল খারাপ হয় তবে সেখানে ঝুঁকি কাজ করেছে। বাস্তবতা, আমরা যখন কারো সাফল্য দেখি তখন বলি সে খুব পরিশ্রমী, কিন্তু যখন কেউ ব্যর্থ হয় তখন বলি সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। লেখক বলছেন, সবসময় এটা সত্যি নয়। অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরেও দুর্ভাগ্যের কারণে মানুষ হেরে যেতে পারে। বিল গেটসের উদাহরণ। ভাগ্যের ভূমিকা। লেখক বিল গেটসের জীবনের একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। 1968 সালে যখন বিল গেটস স্কুলে পড়তেন, তখন সারা পৃথিবীতে প্রায় 30 কোটি ছাত্রছাত্রী ছিল। কিন্তু গেটস যে স্কুলে পড়তেন, লেকসাইড স্কুল, সেটি ছিল বিশ্বের হাতে গোনা কয়েকটি স্কুলের মধ্যে একটি, যেখানে তখন কম্পিউটার ছিল। বইয়ের মতে বিল গেটসের প্রতিভা এবং পরিশ্রম অনস্বীকার্য, কিন্তু তিনি যদি সেই সময় সেই নির্দিষ্ট স্কুলে না পড়তেন তবে হয়তো আজ মাইক্রোসফট তৈরি হতো না। এটিই হল ভাগ্য, লাক। 3. কেন্ট ইভান্সের উদাহরণ। ঝুঁকির ভূমিকা। বিল গেটসের সাথে তার এক বন্ধু ছিল যার নাম কেন্ট ইভান্স। গেটসের মতোই কেন্ট অত্যন্ত মেধাবী ছিলেন, কিন্তু স্কুলে থাকাকালীন এক পাহাড়ে চড়ার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরিসংখ্যান অনুযায়ী পাহাড়ে চড়তে গিয়ে মারা যাওয়ার সম্ভাবনা 10 লাখে 1 জন। কেন্ট সেই একজন ছিলেন। এটিই হল ঝুঁকি, রিস্ক। শিক্ষা, একই পরিবেশে থেকে একজন ভাগ্যের জোরে সফল হলেন আর একজন ঝুঁকির কারণে হারিয়ে গেলেন। 4. বিচার করার ক্ষেত্রে সাবধানতা। আমরা প্রায়ই অন্যদের দেখে শিখতে চাই, কিন্তু লেখক সতর্ক করে বলেছেন, একজনের সাফল্য দেখে অন্ধভাবে অনুকরণ করবেন না, কারণ আপনি জানেন না তার সাফল্যের পেছনে কতটা পরিশ্রম আর কতটা অদৃশ্য ভাগ্য ছিল। ব্যর্থতাকে ব্যক্তিগতভাবে নেবেন না,
যদি আপনার কোনো বিনিয়োগ বা ব্যবসায়িক পরিকল্পনা বিফলে যায় তবে ভেঙে পড়বেন না। হয়তো আপনার কৌশল ঠিকই ছিল, কিন্তু পরিস্থিতি আপনার প্রতিকূলে ছিল। 5. বিনয় এবং ক্ষমা। এই অধ্যায়ের মূল শিক্ষা হল দুটি শব্দ: বিনয়, হিউমিলিটি, এবং ক্ষমা, ফরগিভনেস। যখন আপনি সফল হবেন তখন বিনয়ী হন, কারণ মনে রাখবেন আপনার সাফল্যে ভাগ্যেরও বড় ভূমিকা আছে। যখন আপনি ব্যর্থ হবেন, নিজেকে ক্ষমা করতে শিখুন, কারণ সবটা আপনার নিয়ন্ত্রণে ছিল না। বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রেও আমরা অনেক সময় ভাবি যে আমাদের শেখানো নিয়মেই সব হবে, কিন্তু এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের অনেকটা অংশ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই চেষ্টার সাথে সাথে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা রাখা জরুরি। তৃতীয় অধ্যায়টি জীবনের এক অত্যন্ত জরুরি শিক্ষা দেয়। এই অধ্যায়ের নাম হল নেভার ইনাফ, কখনোই যথেষ্ট নয়। এই অধ্যায়ে লেখক সেই সব মানুষের কথা বলেছেন যাদের কাছে প্রচুর টাকা থাকা সত্ত্বেও তারা আরও পাওয়ার লোভে সবকিছু হারিয়ে ফেলেছেন। কেন মানুষ বুঝতে পারে না যে কখন থামা উচিত? এই প্রশ্নের উত্তরই এখানে খোঁজা হয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. লোভের কোনো শেষ নেই। লেখক এখানে দুজন অত্যন্ত সফল মানুষের উদাহরণ দিয়েছেন, রজত গুপ্ত এবং বার্নি ম্যাডফ। রজত গুপ্ত একজন অনাথ ছেলে থেকে বিশ্বের অন্যতম সেরা কনসাল্টিং ফার্ম ম্যাকিনজির সিইও হয়েছিলেন। তার কাছে $100 মিলিয়ন বেশি সম্পত্তি ছিল, কিন্তু আরও বেশি বড়লোক হওয়ার নেশায় তিনি ইনসাইডার ট্রেডিং করে জেলে যান এবং নিজের সম্মান হারান। লেখক বলছেন তার কাছে যা ছিল তা দিয়ে তিনি কয়েকশো বছর আয়েশ করতে পারতেন, কিন্তু তিনি যথেষ্ট, এনাফ শব্দটা জানতেন না। লক্ষ্যমাত্রার পরিবর্তন, মুভিং দ্য গোল পোস্টস। অধ্যায়ের একটি মূল পয়েন্ট হল আমাদের সাফল্যের গোল পোস্ট বা লক্ষ্যমাত্রা সবসময় বদলে যায়। ধরুন আপনি ভেবেছিলেন মাসে 50,000 টাকা আয় করলেই আপনি খুশি, কিন্তু যখন সেটা অর্জন করলেন, দেখলেন আপনার পাশের বাড়ির লোক 1 লাখ টাকা আয় করছে, তখন আপনার লক্ষ্য বদলে গেল। লেখক বলছেন অন্যের সাথে তুলনা করাই হল দুঃখের মূল কারণ। আকাশছোঁয়া আকাঙ্ক্ষা আপনাকে সবসময় অতৃপ্ত রাখবে। 3. যথেষ্ট মানে কম নয়। অনেকে মনে করেন যথেষ্ট মানে হয়তো কম বা পিছিয়ে পড়া। লেখক এটি পরিষ্কার করেছেন। যথেষ্ট, ইনাফ মানে হল এটা বোঝা যে এর বেশি চাইলে আপনার হিতে বিপরীত হতে পারে। যেমন বেশি খাওয়ার ফলে শরীর খারাপ হওয়া, ঠিক তেমনি বেশি লাভের আশায় থাকা আপনার শান্তি এবং পরিবারকে ধ্বংস করে দিতে পারে। 4. যা হারানো সাজে না। হোয়াট ইজ নট ওয়ার্থ রিস্কিং। এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল এটি। লেখক 4টি জিনিসের কথা বলেছেন যা কোনো পরিমাণ টাকার বিনিময়েই বাজি রাখা উচিত নয়। 1. সম্মান, রেপুটেশন, একবার গেলে আর ফিরে পাওয়া যায় না। 2. স্বাধীনতা, ফ্রিডম, নিজের সময় নিজের মতো কাটানোর ক্ষমতা। 3. পরিবার এবং বন্ধু, ফ্যামিলি এবং ফ্রেন্ডস যারা আপনাকে ভালোবাসে। 4. সুখ, হ্যাপিনেস, মনের শান্তি। যতই লাভজনক সুযোগ আসুক না কেন, এই জিনিসগুলোকে বাজি রেখে ঝুঁকি নেওয়া মানেই হল বোকামি। 5. উপসংহার, তুলনা বন্ধ করুন। লেখক বলছেন সামাজিক তুলনা বা সোশ্যাল কম্প্যারিজন এমন একটা লড়াই যেখানে আপনি জিততে পারবেন না। একমাত্র জেতার উপায় হল এই লড়াইয়ে অংশগ্রহণ না করা, অর্থাৎ নিজের প্রয়োজন বুঝে নেওয়া যে আপনার জন্য কতটা যথেষ্ট। আমরা আমাদের বাচ্চাদের বড় করার সময় অনেক সময় তাদের মধ্যে ইঁদুর দৌড়ের মানসিকতা তৈরি করে ফেলি। এই অধ্যায় আমাদের শেখায় যে শ্রেয়াকে শুধু বড়লোক হওয়া নয়, বরং নিজের জীবনে তৃপ্তি খুঁজে পাওয়ার শিক্ষাও দেওয়া জরুরি, যাতে সে নিজের কাছে যা আছে তার মূল্য বোঝে। চতুর্থ অধ্যায়টি বিনিয়োগের দুনিয়ার সবথেকে বড় জাদুর কথা বলে। এই অধ্যায়ের নাম হল কনফাউন্ডিং কম্পাউন্ডিং, বিস্ময়কর চক্রবৃদ্ধি। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন যে বড়লোক হওয়া বা সম্পদ তৈরি করা কোনো রকেট সায়েন্স নয়, বরং এটি একটি গাণিতিক জাদু যার নাম কম্পাউন্ডিং। নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. ওয়ারেন বাফেটের আসল রহস্য। আমরা সবাই জানি ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, কিন্তু লেখক এই অধ্যায়ে একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন। বাফেটের মোট সম্পত্তির 95%-এরও বেশি অর্জিত হয়েছে তাঁর 65 বছর বয়সের পর। বাফেট বিনিয়োগ শুরু করেছিলেন মাত্র 10 বছর বয়সে। লেখক বলছেন বাফেটের সাফল্যের রহস্য তাঁর অসাধারণ ইনভেস্টমেন্ট স্কিল নয়, বরং তাঁর সময়। তিনি প্রায় 80 বছর ধরে একটানা বিনিয়োগ করে গেছেন। সূত্র: যদি বাফেট 30 বছর বয়সে বিনিয়োগ শুরু করতেন এবং 60 বছর বয়সে অবসর নিতেন, তবে তাঁর সম্পত্তি আজকের তুলনায় 99% কম হতো। ছোট শুরু, বড় শেষ। কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের মজা হল এটি শুরুতে খুব ধীরে কাজ করে। আপনি হয়তো বছরের পর বছর খুব সামান্য উন্নতি দেখবেন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর এটি রকেটের গতিতে বাড়তে শুরু করে। সমস্যা হল আমরা মানুষরা লিনিয়ারভাবে চিন্তা করি, যেমন 2 + 2 = 4, কিন্তু টাকা বাড়ে এক্সপোনেনশিয়ালভাবে, যেমন 2x 2 = 4, 4x 4 = 16, 16x 16 = 256। এই সূচকীয় বৃদ্ধি আমাদের মস্তিষ্ক সহজে কল্পনা করতে পারে না। 3. ভালো ইনভেস্টর বনাম ধারাবাহিক ইনভেস্টর। লেখক একটি দারুণ পার্থক্য বুঝিয়েছেন।
আপনাকে বিশ্বের সেরা ইনভেস্টর হতে হবে না বা সবথেকে বেশি রিটার্ন পেতে হবে না। আপনাকে শুধু এমন রিটার্ন পেতে হবে যা আপনি দীর্ঘ সময় ধরে বজায় রাখতে পারবেন। অনেক মানুষ 1-2 বছরে অনেক টাকা কামিয়ে ফেলে, আবার হারিয়েও ফেলে। আসল সার্থকতা হল বাজারে টিকে থাকা। 20 বছর ধরে গড়পড়তা 10% রিটার্ন পাওয়া 2 বছর ধরে 50% রিটার্ন পাওয়ার চেয়ে অনেক বেশি ফলপ্রসূ। 4. বরফের যুগের উদাহরণ। আইস এজ অ্যানালজি। লেখক বিজ্ঞানের একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে পৃথিবী কেন বরফে ঢাকা পড়ে গিয়েছিল। মাত্র কয়েক ডিগ্রি তাপমাত্রা কম হওয়ার ফলে শীতকালে যে বরফ পড়ত তা গ্রীষ্মকালে পুরোপুরি গলে যেত না। প্রতি বছর একটু একটু করে বরফ জমতে জমতে একসময় পুরো পৃথিবী বরফের চাদরে ঢাকা পড়ে যায়। টাকা পয়সার ক্ষেত্রেও তাই, প্রতিদিনের ছোট ছোট সঞ্চয় বা বিনিয়োগ যখন দীর্ঘ সময় ধরে জমা হয় তখন তা বিশাল সম্পদে পরিণত হয়। 5. উপসংহার। ধৈর্যই শেষ কথা। চতুর্থ অধ্যায়ের মূল কথা হল বিনিয়োগের ক্ষেত্রে আপনার বুদ্ধির চেয়ে আপনার ধৈর্য বেশি গুরুত্বপূর্ণ। গাছ লাগানোর সাথে সাথে ফল আশা করলে চলে না, তাকে বড় হওয়ার সময় দিতে হয়। পঞ্চম অধ্যায়টি অত্যন্ত বাস্তবধর্মী এবং সচেতনতামূলক। এই অধ্যায়ের নাম হল গেটিং ওয়েলথি ভার্সেস স্টেইং ওয়েলথি, ধনী হওয়া বনাম ধনী থাকা। লেখক এই অধ্যায়ে একটি বড় সত্য তুলে ধরেছেন, টাকা উপার্জন করা এক জিনিস, আর সেই টাকা ধরে রাখা সম্পূর্ণ আলাদা একটি দক্ষতা। নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. ধনী হওয়া বনাম ধনী থাকা। লেখক বলছেন, ধনী হওয়ার জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে, আশাবাদী হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু ধনী থাকার জন্য আপনাকে ঠিক উল্টোটা করতে হবে। আপনাকে বিনয়ী হতে হবে। আপনার মধ্যে এই ভয় থাকতে হবে যে যা আপনি অর্জন করেছেন তা খুব দ্রুত চলেও যেতে পারে। আপনাকে মিতব্যয়ী হতে হবে। মূল কথা, অনেক মানুষ খুব দ্রুত বড়লোক হয়ে যান, কিন্তু ঠিক ততটাই দ্রুত দেউলিয়াও হয়ে যান, কারণ তারা ধনী হওয়ার কৌশল জানলেও ধনী থাকার কৌশল জানেন না। জেসি লিভারমোর বনাম আব্রাহাম জ্যানেস্কি। লেখক 1929 সালের আমেরিকার চরম অর্থনৈতিক মন্দার গ্রেট ডিপ্রেশন সময়ের 2 ব্যক্তির উদাহরণ দিয়েছেন। জেসি লিভারমোর, তিনি ছিলেন সে সময়ের সেরা স্টক ট্রেডার। মন্দার সময় যখন সবাই সব হারাচ্ছে, তিনি বুদ্ধি খাটিয়ে একদিনে $100 মিলিয়ন লাভ করেন। তিনি তখন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু কয়েক বছর পর তিনি এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যে ভুল ট্রেড করে নিজের সব সম্পত্তি হারিয়ে ফেলেন এবং শেষে আত্মহত্যা করেন। আব্রাহাম জ্যানস্কি, তিনি একজন কোটিপতি ছিলেন, কিন্তু মন্দার ধাক্কা সহ্য করতে না পেরে তিনিও আত্মহত্যা করেন। শিক্ষা। লেখক বলছেন, আপনি কতটা সফল সেটা বড় কথা নয়, আপনার সাফল্যের ওপর আপনার নিয়ন্ত্রণ কতটা এবং আপনি কতটা টিকে থাকতে পারছেন সেটাই আসল। 3. টিকে থাকার মানসিকতা, সার্ভাইভাল মেন্টালিটি। এই অধ্যায়ের সবথেকে বড় শিক্ষা হল সার্ভাইভাল বা টিকে থাকা। আপনি যদি বিনিয়োগের বাজারে 20-30 বছর টিকে থাকতে পারেন, তবে কম্পাউন্ডিং, যা আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছি, নিজের জাদু দেখাবে। কিন্তু যদি আপনি মাঝপথে সব হারিয়ে ফেলেন, তবে জাদুর কোনো সুযোগই থাকবে না। 4. ভুলের জন্য জায়গা রাখা, মার্জিন অফ সেফটি। ধনী থাকার জন্য লেখক একটি কৌশলের কথা বলেছেন, মার্জিন অফ সেফটি, অর্থাৎ আপনি যা আশা করছেন তার চেয়ে যদি খারাপ কিছু ঘটে, তাহলেও যেন আপনি পথে না বসেন। আপনার আয়ের একটি অংশ সবসময় আপৎকালীন তহবিল, এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখা উচিত, যাতে বাজারের খারাপ সময়ে আপনাকে আপনার বিনিয়োগ বিক্রি করতে না হয়। 5. পরিকল্পনা যখন কাজ করে না। লেখক বলছেন, আপনার সবথেকে বড় পরিকল্পনা হওয়া উচিত, যখন পরিকল্পনা অনুযায়ী কাজ হবে না তখন আমি কি করব। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই সবসময় একটি ব্যাকআপ প্ল্যান থাকা জরুরি। যারা মনে করে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, তারাই আসলে সবথেকে বড় বিপদে পড়ে। উপসংহার। বিনয় রক্ষা কবচ। পঞ্চম অধ্যায়ের সারমর্ম হল, সাফল্যকে কখনোই নিজের চিরস্থায়ী অধিকার ভাববেন না। আজ আপনি সফল মানেই কালও সফল থাকবেন, এমন কোনো গ্যারান্টি নেই। তাই সবসময় সচেতন থাকতে হবে। বাচ্চাদের শেখানো উচিত যে সাফল্য পাওয়া যতটা আনন্দের, সেই সাফল্যকে বজায় রাখা ততটাই দায়িত্বের কাজ। জীবনের চড়াই উতরাইয়ে টিকে থাকাই হল আসল জয়। ষষ্ঠ অধ্যায়টি আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। এই অধ্যায়ের নাম হল টেলস ইউ উইন, টেলস পড়লে তোমার জয়। এই অধ্যায়ে লেখক একটি গাণিতিক সত্য তুলে ধরেছেন, আপনি আপনার অধিকাংশ সিদ্ধান্তে ভুল করেও জীবনে অভাবনীয় সাফল্য পেতে পারেন। একে বলা হয় টেইল ইভেন্টস। নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. টেইল ইভেন্টস কি? সহজ ভাষায় বললে, টেইল ইভেন্ট হল সেই বিরল ঘটনাগুলো যা হাজার হাজার ঘটনার মধ্যে মাত্র একবার বা দুবার ঘটে, কিন্তু তার ফলাফল হয় বিশাল। লেখক বলছেন, ব্যবসায় বা বিনিয়োগে আপনার 100টি সিদ্ধান্তের মধ্যে 90টিই হয়তো সাধারণ বা ব্যর্থ হতে পারে, কিন্তু বাকি 10টি সিদ্ধান্ত, যা টেইল, আপনাকে এতটাই মুনাফা দেবে যে আগের সব লস ঢাকা পড়ে যাবে। আর্ট ডিলার হেঞ্জ বার্গুয়েন এর উদাহরণ। লেখক একজন বিখ্যাত আর্ট কালেক্টর হেঞ্জ বার্গুয়েন এর উদাহরণ দিয়েছেন। তিনি পিকাসো এবং মাতিসের মতো শিল্পীদের হাজার হাজার ছবি কিনেছিলেন। সত্যিটা হল, তার কেনা অধিকাংশ ছবিই ছিল সাধারণ মানের।
কিন্তু তিনি যে কয়েকটা ছবি একদম সঠিক সময় সঠিক শিল্পীর কিনেছিলেন, সেই সামান্য কয়েকটা ছবির দাম কয়েকশো গুণ বেড়ে যায়। শিক্ষা, তিনি কতগুলো ভুল ছবি কিনেছিলেন সেটা বড় কথা নয়, তিনি কতগুলো জ্যাকপট ছবি ধরে রাখতে পেরেছিলেন সেটাই আসল। ৩. ডিজনি এবং নেটফ্লিক্সের ব্যবসা। ব্যবসার জগতেও একই নিয়ম খাটে। ডিজনি, ওয়াল্ট ডিজনি যখন শুরু করেছিলেন তখন তার শয়ে শয়ে কার্টুন ফ্লপ হয়েছিল। কিন্তু ১৯৩৭ সালে স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডুয়ার্ফস সিনেমাটি সব রেকর্ড ভেঙে দেয়। এই একটি সিনেমাই ডিজনির ভাগ্য বদলে দিয়েছিল। ভেঞ্চার ক্যাপিটাল, বড় বড় ইনভেস্টররা ১০০টা কোম্পানিতে টাকা ঢালেন। তার মধ্যে ৬৫-৭০টি কোম্পানি ডুবে যায়, ২০টি টেনেটুনে চলে, আর মাত্র ১ বা ২টো কোম্পানি যেমন ফেসবুক বা গুগল এত টাকা রিটার্ন দেয় যা দিয়ে পুরো ফান্ড লাভে চলে আসে। ৪. বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োগ। আমরা ভাবি একজন সফল বিনিয়োগকারী মানেই তিনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, কিন্তু লেখক বলছেন ওয়ারেন বাফেটের মতো মানুষও তাঁর জীবনে ৪০০-৫০০টি স্টকে বিনিয়োগ করেছেন। তার মধ্যে মাত্র ১০টি স্টক তাঁকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। বাকি স্টকগুলো ছিল খুব সাধারণ বা লোকসানে চলা। আসল ক্ষমতা হল সেই কয়েকটা জয়ী স্টককে উইনার্স শেষ পর্যন্ত ধরে রাখা এবং হারানো স্টকগুলো লুজার্স থেকে দ্রুত বেরিয়ে আসা। ৫. মানুষের মনের ভ্রম। আমরা যখন কোনো সফল মানুষের পোর্টফোলিও দেখি, আমরা শুধু তার সাফল্যটাই দেখি। আমরা দেখি না তার আড়ালে কতগুলো ব্যর্থতা লুকিয়ে আছে। লেখক বলছেন, আপনি যদি ১০ বারের মধ্যে ৫ বারও ভুল করেন, তবুও আপনি প্রচুর টাকা বানাতে পারেন। শর্ত একটাই, আপনার জয়গুলো যেন আপনার হারের চেয়ে অনেক বড় হয়। উপসংহার, ধৈর্য এবং সম্ভাবনা। ষষ্ঠ অধ্যায়ের মূল কথা হল, সবসময় জিততে হবে এমন কোনো কথা নেই। জীবনের বড় জয়গুলো আসে খুব কম সময়ে এবং খুব কম সুযোগে। তাই বারবার চেষ্টা করে যাওয়া জরুরি, যাতে সেই টেইল ইভেন্ট বা বড় সুযোগটা যখন আসবে তখন আপনি যেন ময়দানে উপস্থিত থাকেন। বইয়ের সপ্তম অধ্যায়টি সম্ভবত এই বইয়ের সবথেকে শক্তিশালী অধ্যায়। এই অধ্যায়ের নাম হল ফ্রিডম, স্বাধীনতা। এই অধ্যায়ে লেখক বুঝিয়েছেন যে টাকার আসল ব্যবহার গাড়ি বা বাড়ি কেনা নয়, বরং জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। নিচে এই অধ্যায়ের মূল কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করছি। ১. সুখের আসল চাবিকাঠি। মনোবিজ্ঞানীরা মানুষের সুখ নিয়ে অনেক গবেষণা করেছেন। তারা দেখেছেন যে মানুষের সুখের সবথেকে বড় সাধারণ উপাদান, কমন ডিনোমিনেটর হল নিজের জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকা। লেখক বলছেন, আপনার কাছে যদি অনেক টাকা থাকে কিন্তু আপনি যদি আপনার পছন্দের কাজ, আপনার পছন্দের সময় এবং আপনার পছন্দের মানুষের সাথে না করতে পারেন, তবে সেই টাকার কোনো মূল্য নেই। নিজের ইচ্ছা অনুযায়ী প্রতিদিনের কাজগুলো সাজাতে পারার ক্ষমতাই হল আসল স্বাধীনতা। আধুনিক জীবনের ফাঁদ। আগের দিনের তুলনায় আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। আমাদের কাছে ভালো গ্যাজেট আছে, এসি আছে, গাড়ি আছে, কিন্তু তবুও আমরা কেন আগের চেয়ে বেশি মানসিক চাপে থাকি? লেখক বলছেন, এর কারণ হল আমাদের সময়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। আগে মানুষ যখন কাজ শেষ করে বাড়ি ফিরত তখন কাজ শেষ হয়ে যেত, কিন্তু এখন ফোন আর ইমেলের যুগে কাজ আমাদের ২৪ ঘণ্টা তাড়া করে বেড়ায়। এই যে সময়ের ওপর নিজের নিয়ন্ত্রণ না থাকা, এটাই আমাদের অসুখী করে তোলে। ৩. জমানো টাকার আসল শক্তি, দ্য পাওয়ার অফ ক্যাশ। আমরা ভাবি টাকা জমানো মানেই হল কোনো বড় জিনিস কেনা, কিন্তু লেখক বলছেন ব্যাংকে জমানো টাকা আপনাকে সময় কিনে দেয়। আপনার কাছে যদি ৬ মাসের খরচ চালানোর মতো টাকা জমানো থাকে, তবে আপনি আপনার অপছন্দের বস বা বিরক্তিকর চাকরি ছেড়ে দেওয়ার সাহস পাবেন। যদি আরও বেশি টাকা থাকে, তবে আপনি এমন কোনো সুযোগের অপেক্ষা করতে পারবেন যা আপনার জীবন বদলে দেবে। মূল কথা, টাকা আপনাকে সেই বিকল্প অপশান দেয় যা গরিব মানুষের কাছে থাকে না। ৪. তুলনামূলক সুখ। অধ্যায়ের একটি বড় শিক্ষা হল, আমরা যখন কোনো দামি ঘড়ি বা গাড়ি কিনি, আমরা ভাবি লোকে আমাদের সম্মান করবে, কিন্তু আসলে লোকে সেই জিনিসটাকে দেখে, আপনাকে নয়। আসল সম্মান এবং সুখ আসে তখন যখন আপনার পকেটে টাকা আছে কিন্তু আপনাকে কারও হুকুম মেনে চলতে হচ্ছে না। ৫. উপসংহার, টাকাই সময়। সপ্তম অধ্যায়ের সারমর্ম হল, আপনার উপার্জিত প্রতিটি টাকা আসলে আপনার ভবিষ্যতের কিছুটা সময় কিনে রাখছে। আপনি যত বেশি সঞ্চয় করবেন তত বেশি নিজের জীবনের মালিক হতে পারবেন। বিখ্যাত উক্তি, দ্য হাইয়েস্ট ফর্ম অফ ওয়েলথ ইজ দ্য এবিলিটি টু ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড সে, আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট টুডে। সম্পদের সর্বোচ্চ রূপ হল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটা বলা যে আজ আমি যা চাই তাই করতে পারি। অষ্টম অধ্যায়টি খুব ছোট, কিন্তু জীবনের এক বিশাল ধ্রুবসত্য তুলে ধরে। এই অধ্যায়ের নাম হল দ্য ম্যান ইন দ্য কার প্যারাডক্স, গাড়িতে থাকা ব্যক্তির কূটাভাস। এই অধ্যায়ে লেখক আমাদের একটি মানসিক ভ্রম বা ইলিউশন সম্পর্কে সচেতন করেছেন, যা আমরা সবাই কমবেশি অনুভব করি। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. দামি গাড়ি এবং আমাদের ধারণা। লেখক যখন একটি হোটেলের ভ্যালেট হিসেবে কাজ করতেন, তখন তিনি দেখতেন অনেক মানুষ খুব দামি দামি গাড়ি, যেমন ফেরারি বা ল্যাম্বোর্গিনি নিয়ে আসতেন। আমরা যখন রাস্তায় কোনো দামি গাড়ি দেখি, তখন আমাদের মাথায় প্রথম চিন্তা কী আসে? আমরা ভাবি, বাহ, এই লোকটা নিশ্চয়ই খুব সফল এবং ধনী। আমি যদি এই গাড়িতে থাকতাম, তবে সবাই আমাকেও একইভাবে শ্রদ্ধা করত।
আসল কূটাভাস, দ্য প্যারাডক্স। এখানেই লেখক আসল রহস্যটি ফাঁস করেছেন। তিনি বলছেন, কূটাভাসটি হল, আপনি যখন একটি দামি গাড়ি কেনেন এই ভেবে যে লোকে আপনাকে দেখে মুগ্ধ হবে, তখন আসলে কেউ আপনাকে দেখে মুগ্ধ হয় না। তারা শুধু সেই গাড়িটি দেখে মুগ্ধ হয়। তারা মনে মনে ভাবে, ইস, আমার যদি এই গাড়িটা থাকত। তারা একবারের জন্যও ভাবে না যে গাড়ির ভেতরে থাকা লোকটা কত মহান। ৩. সম্মান বনাম সম্পদ। লেখক বলছেন, আমরা টাকা খরচ করি এই আশায় যে অন্যেরা আমাদের সম্মান করবে বা পছন্দ করবে। কিন্তু বাস্তবতা হল, মানুষ আপনার দামি ঘড়ি, বড় বাড়ি বা লাক্সারি গাড়ি দেখে আপনাকে সম্মান করে না। তারা সেই জিনিসগুলোকে নিজের জীবনের সাথে কল্পনা করে আনন্দ পায়। শিক্ষা, যদি আপনার লক্ষ্য হয় অন্যের শ্রদ্ধা বা ভালোবাসা পাওয়া, তবে দামি জিনিস কিনে তা পাওয়া সম্ভব নয়। ভালোবাসা এবং সম্মান পাওয়া যায় বিনয়, হিউমিলিটি, দয়া, কাইন্ডনেস এবং সহানুভূতি, এমপ্যাথি দিয়ে। ৪. সম্পদের ভুল প্রদর্শনী। অনেকে মনে করেন অনেক টাকা খরচ করলেই লোকে বুঝবে তারা ধনী। কিন্তু লেখক মনে করিয়ে দেন যে সম্পদ বা ওয়েলথ হল সেই টাকা যা আপনি খরচ করেননি। একটা ১ কোটি টাকার গাড়ি কেনা মানে হল আপনার অ্যাকাউন্ট থেকে ১ কোটি টাকা কমে যাওয়া, অর্থাৎ আপনি ১ কোটি টাকা কম ধনী হলেন। মানুষ যা দেখে তা হল আপনার জীবনযাত্রা, কিন্তু তারা আপনার আসল ব্যাংক ব্যালেন্স দেখতে পায় না। ৫. উপসংহার, নিজের জন্য বাঁচুন। অষ্টম অধ্যায়ের মূল কথা হল, অন্যকে দেখানোর জন্য বা অন্যের চোখে বড় হওয়ার জন্য টাকা খরচ করা একটি অন্তহীন এবং ব্যর্থ প্রচেষ্টা। কারণ দিন শেষে কেউ আপনার দিকে তাকাচ্ছে না, সবাই নিজের কথা ভাবছে। তাই খরচ করার আগে ভাবুন, আপনি কি নিজের আনন্দের জন্য কিনছেন নাকি অন্যের স্বীকৃতির জন্য। নবম অধ্যায়টি আপনার আর্থিক দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিতে পারে। এই অধ্যায়ের নাম হল ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। সম্পদ হল তা যা দেখা যায় না। অষ্টম অধ্যায়ে আমরা জেনেছিলাম যে লোকে দামি গাড়ি দেখে মুগ্ধ হয়, কিন্তু চালককে পাত্তা দেয় না। এই অধ্যায়ে লেখক ধনী হওয়া, বিইং রিচ, এবং সম্পদশালী হওয়া, বিইং ওয়েলথি এর মধ্যেকার সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্যটি বুঝিয়ে দিয়েছেন। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. রিচ বনাম ওয়েলদি। লেখক খুব সহজভাবে এই দুটোর পার্থক্য করেছেন। রিচ, ধনী, এটি হল বর্তমান আয়ের বহিঃপ্রকাশ। কেউ যদি ১ কোটি টাকার গাড়ি চালিয়ে আসে, তবে সে নিশ্চিতভাবে রিচ, কারণ সেই গাড়িটা কেনার জন্য তার কাছে টাকা ছিল। এটা বাইরে থেকে দেখা যায়। ওয়েলদি, সম্পদশালী, সম্পদ হল তা যা এখনও খরচ করা হয়নি। সম্পদ হল সেই শেয়ার, সেই বন্ড বা সেই ব্যাংক ব্যালেন্স যা দিয়ে এখনও দামি গাড়ি বা ঘড়ি কেনা হয়নি। সম্পদ বাইরে থেকে দেখা যায় না, এটি অদৃশ্য। লেখকের মতে, স্পেন্ডিং মানি টু শো পিপল হাউ মাচ মানি ইউ হ্যাভ ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু হ্যাভ লেস মানি। মানুষকে দেখানোর জন্য টাকা খরচ করা হল টাকা কমানোর সবথেকে দ্রুত উপায়। আমরা যা দেখি না, আমরা যখন কাউকে বড় বাড়িতে থাকতে দেখি বা দামি রেস্তোরাঁয় খেতে দেখি, আমরা ভাবি সে খুব সম্পদশালী। কিন্তু লেখক বলছেন, আমরা শুধু তার খরচ করার ক্ষমতাটুকু দেখছি। হতে পারে সেই ব্যক্তিটি ঋণের জালে ডুবে আছে বা তার সঞ্চয় শূন্য। আসল সম্পদ হল সেই বিকল্প, অপশান, যা আপনাকে ভবিষ্যতে আরও বেশি কিছু কেনার বা স্বাধীনতা ভোগ করার সুযোগ দেয়। কিন্তু যেহেতু আমরা অন্যের ব্যাংক ব্যালেন্স দেখতে পাই না, তাই আমরা কেবল দৃশ্যমান খরচের মাধ্যমেই সাফল্যের বিচার করি। ৩. ডায়েটিংয়ের সাথে তুলনা। লেখক সম্পদ জমানোকে ডায়েটিংয়ের সাথে তুলনা করেছেন। ওজন কমানো যেমন কঠিন, কারণ আপনার সামনে সুস্বাদু খাবার থাকলেও আপনি তা না বলছেন। সম্পদ তৈরি করাও তেমনই কঠিন, কারণ আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি সেই দামি ফোন বা গাড়িটা কিনছেন না, যা আপনি অনায়াসেই কিনতে পারতেন। এই যে ইচ্ছাকে দমন করা, এক্সারসাইজ রিস্ট্রেন্ট, এটাই হল সম্পদ তৈরির আসল চাবিকাঠি। ৪. স্বাধীনতার চাবিকাঠি। কেন আমরা সম্পদ জমাব যদি তা খরচই না করি? লেখক বলছেন, সম্পদ আপনাকে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি দেয়। যদি আপনার হাতে অদেখা সম্পদ, ওয়েলথ জমানো থাকে, তবে আপনি অসুস্থ হলে ছুটি নিতে পারেন, কাজ পছন্দ না হলে ছেড়ে দিতে পারেন, বা সুযোগ বুঝে নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। যিনি সব টাকা খরচ করে রিচ হয়ে বসে আছেন, তিনি আসলে তাঁর স্বাধীনতার বিনিময়ে ওই দামি জিনিসগুলো কিনেছেন। ৫. উপসংহার, অদেখা সঞ্চয় আসল শক্তি। নবম অধ্যায়ের মূল কথা হল, আমরা প্রায়ই রোল মডেল হিসেবে সেই সব মানুষদের খুঁজি যাদের জীবনযাত্রা জাঁকজমকপূর্ণ। কিন্তু লেখক বলছেন, আমাদের উচিত সেই সব মানুষদের অনুকরণ করা যারা উপার্জনের তুলনায় অনেক কম খরচ করেন এবং নীরবে নিজেদের সম্পদ বৃদ্ধি করেন। কারণ দিন শেষে অদেখা সম্পদই আপনাকে মানসিক শান্তি আর প্রকৃত নিরাপত্তা দেয়। এই বইয়ের ১০ম অধ্যায়টি অত্যন্ত অনুপ্রেরণামূলক। এই অধ্যায়ের নাম হল সেভ মানি, টাকা সঞ্চয় করুন। পূর্ববর্তী অধ্যায়গুলোতে লেখক বিনিয়োগ, ভাগ্য এবং সম্পদের পার্থক্য বুঝিয়েছিলেন। এই ১০ম অধ্যায়ে তিনি খুব সহজ ভাষায় বলছেন কেন সঞ্চয় করা জরুরি, এমনকি যদি আপনার সামনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য, যেমন গাড়ি বা বাড়ি কেনা, থাকে। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. সঞ্চয়ের জন্য কারণ লাগে না। অধ্যায়ের শুরুতেই লেখক একটি প্রচলিত ভুল ধারণা ভেঙে দিয়েছেন। আমরা সাধারণত ভাবি যে কোনো নির্দিষ্ট জিনিস, যেমন ডিপোজিট,
বিয়ের খরচ বা অবসরের জন্য কেনার উদ্দেশ্যেই টাকা জমানো উচিত। লেখক বলছেন, সেভিং ফর এ স্পেসিফিক গোল মেক্স সেন্স ইন আ প্রেডিক্টেবল ওয়ার্ল্ড, বাট আওয়ার ওয়ার্ল্ড ইজন্ট। অর্থাৎ অজানার জন্য সঞ্চয় করা সবথেকে বুদ্ধিমানের কাজ। কারণ আপনি জানেন না ভবিষ্যতে কখন আপনার চাকরি চলে যেতে পারে বা কোনো বড় অসুখ হতে পারে। কোনো কারণ ছাড়াই সঞ্চয় করা আপনাকে নিশ্চয়তার বিরুদ্ধে সুরক্ষা দেয়। আপনার ইগো বনাম আপনার সঞ্চয়। লেখক সঞ্চয়কে একটি সহজ সমীকরণে বেঁধেছেন। সঞ্চয় সমান আপনার আয়, আপনার ইগো। আপনি কত টাকা আয় করছেন তার চেয়েও বড় কথা হল আপনি কতটা বিনয়ী। যদি আপনার ইগো বড় হয় তবে আপনি অন্যদের দেখানোর জন্য দামি জিনিস কিনবেন এবং সঞ্চয় করতে পারবেন না। কিন্তু যদি আপনি নিজের প্রয়োজনটুকু বুঝে সন্তুষ্ট থাকতে পারেন তবে সঞ্চয় করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ৩. সঞ্চয় হল স্বাধীনতার চাবিকাঠি। লেখক সঞ্চয়কে শুধু টাকার অঙ্ক হিসেবে দেখেন না, তিনি একে সময়ের ওপর নিয়ন্ত্রণ হিসেবে দেখেন। আপনার কাছে যদি কিছু জমানো টাকা থাকে তবে আপনার কাছে অপেক্ষা করার ক্ষমতা থাকে। আপনি তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেবেন না। ধরুন, বাজারে মন্দা চলছে। যার কাছে সঞ্চয় নেই সে ভয়ে তার সব শেয়ার লসে বিক্রি করে দেবে। কিন্তু আপনার কাছে সঞ্চয় থাকলে আপনি শান্তভাবে বাজার ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে পারবেন। এই নমনীয়তাই, ফ্লেক্সিবিলিটি আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। ৪. অদৃশ্য লাভ, ইনভিজিবল রিটার্ন। ব্যাংকে বা লকারে পড়ে থাকা অলস টাকার কোনো দৃশ্যমান রিটার্ন বা সুদ হয়তো খুব কম, কিন্তু লেখক বলছেন সেই টাকা আপনাকে যে মানসিক শান্তি এবং বিকল্প বেছে নেওয়ার ক্ষমতা দেয় তার কোনো আর্থিক মূল্য হয় না। এটি আপনাকে আপনার পছন্দের কাজ খুঁজে নেওয়ার সুযোগ দেয়। এটি আপনাকে আপনার অপছন্দের মানুষের সাথে কাজ না করার সাহস দেয়। ৫. উপসংহার, সঞ্চয় করুন নিজের জন্য। ১০ম অধ্যায়ের মূল কথা হল সঞ্চয় করা কোনো শাস্তি নয়, বরং এটি নিজের ভবিষ্যতের প্রতি একটি উপহার। আপনার আয়ের ওপর আপনার নিয়ন্ত্রণ কম থাকতে পারে, কারণ সেটা বাজারের ওপর নির্ভর করে, কিন্তু আপনার ব্যয়ের ওপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। সঞ্চয়ের হার বাড়ানো মানেই হল নিজের স্বাধীনতার হার বাড়ানো। ১১তম অধ্যায়টি খুব প্র্যাকটিক্যাল এবং কিছুটা অন্যরকম। এই অধ্যায়ের নাম হল রিজনেবল। এর থেকে বড় র্যাশনাল, যৌক্তিক হওয়ার চেয়ে বাস্তববাদী হওয়া ভালো। সাধারণত আমরা ভাবি যে বিনিয়োগ বা টাকার ক্ষেত্রে আমাদের একদম রোবটের মতো র্যাশনাল বা গাণিতিকভাবে নিখুঁত হওয়া উচিত। কিন্তু লেখক বলছেন মানুষ রোবট নয়, মানুষ হল রক্তমাংসের আবেগপ্রবণ প্রাণী। তাই একদম নিখুঁত হওয়ার চেয়ে রিজনেবল বা বাস্তববাদী হওয়া অনেক বেশি কার্যকরী। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. নিখুঁত অঙ্ক বনাম মানুষের মন। লেখক বলছেন খাতা কলমে বা এক্সেল যা সঠিক মনে হয়, বাস্তবে তা করা আমাদের পক্ষে কঠিন হতে পারে। একজন র্যাশনাল ইনভেস্টর হয়তো ভাববেন আমি যদি সব টাকা শেয়ার বাজারে রাখি তবে লম্বা সময়ে অনেক লাভ হবে। কিন্তু একজন রিজনেবল ইনভেস্টর ভাববেন যদি বাজার হঠাৎ ২০% পড়ে যায় তবে কি আমি রাতে শান্তিতে ঘুমাতে পারব? যদি না পারি তবে আমার কিছু টাকা ফিক্সড ডিপোজিটে রাখা উচিত, যদিও তাতে লাভ কম। ঘুমোতে পারার পরীক্ষা, দ্য স্লিপ টেস্ট। বিনিয়োগের সেরা কৌশল সেটাই যা আপনাকে রাতে শান্তিতে ঘুমাতে দেয়। খাতা কলমে হয়তো দেখা যাচ্ছে যে ঋণের টাকা দিয়ে শেয়ার কিনলে বেশি লাভ হবে, কিন্তু যদি সেই ঋণের চিন্তায় আপনার রক্তচাপ বেড়ে যায় তবে সেই কৌশল আপনার জন্য ভুল। লেখক বলছেন এমন সিদ্ধান্ত নিন যা আপনার আবেগ এবং পরিস্থিতির সাথে খাপ খায়। ৩. ঐতিহাসিক তথ্যের সীমাবদ্ধতা। আমরা প্রায়ই বলি অতীতের ডেটা বলছে বাজার সবসময় ঘুরে দাঁড়ায়, কিন্তু যখন নিজের জমানো টাকা চোখের সামনে কমতে দেখি তখন কোনো ডেটা আমাদের সান্ত্বনা দিতে পারে না। লেখক বলছেন আপনি যদি খুব বেশি র্যাশনাল হতে গিয়ে এমন রিস্ক নেন যা আপনার সহ্য ক্ষমতার বাইরে, তবে আপনি মাঝপথেই বিনিয়োগ ছেড়ে দেবেন। তার চেয়ে বরং একটু কম লাভজনক কিন্তু সহজ পথে চলা ভালো, যাতে আপনি দীর্ঘ সময় টিকে থাকতে পারেন। ৪. নিজের ভুল সিদ্ধান্তকে ভালোবাসা। কখনো কখনো আমরা এমন কিছু শেয়ার বা বীমা কিনি যা খুব একটা লাভজনক নয়, কিন্তু যদি সেই ছোট ছোট বিনিয়োগ আপনাকে মানসিকভাবে শক্ত রাখে এবং বড় কোনো ভুল করা থেকে বাঁচায় তবে সেগুলোই আপনার জন্য সেরা সিদ্ধান্ত। ৫. উপসংহার, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত। ১১তম অধ্যায়ের মূল কথা হল মানুষ কোনো ইভ্যালুয়েশন মেশিন নয়। আমরা যখন টাকার সিদ্ধান্ত নিই তখন আমাদের সাথে আমাদের পরিবার, আমাদের ভয় এবং আমাদের স্বপ্ন জড়িয়ে থাকে। তাই নিজেকে রোবট ভাবা বন্ধ করে একজন সাধারণ মানুষ হিসেবে যেটা আপনার জন্য স্বস্তিদায়ক সেটাই করুন। বইয়ের ১২তম অধ্যায়টি আমাদের এক বড় ভুল ধারণা ভেঙে দেয়। এই অধ্যায়ের নাম হল সারপ্রাইজ, বিস্ময়। এই অধ্যায়ে লেখক সতর্ক করেছেন যে আমরা অনেক সময় ইতিহাস বা অতীতের ডেটা দেখে ভবিষ্যৎবাণী করার চেষ্টা করি, কিন্তু আর্থিক জগতে সবথেকে বড় ঘটনাগুলো সবসময় অপ্রত্যাশিত বা সারপ্রাইজ হিসেবে আসে। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ইতিহাস কোনো ভবিষ্যতের মানচিত্র নয়। আমরা ভাবি যে গত ৫০ বছরে স্টক মার্কেট বা অর্থনীতি যেভাবে চলেছে ভবিষ্যতেও ঠিক সেভাবেই চলবে, কিন্তু লেখক বলছেন অর্থনীতি কোনো জড় বিজ্ঞান যেমন ফিজিক্স বা কেমিস্ট্রি নয়। অর্থনীতি হল কোটি কোটি মানুষের আবেগ, সিদ্ধান্ত এবং খামখেয়ালিপনার সমষ্টি।
ইতিহাসে যা আগে কখনো ঘটেনি তা যে ভবিষ্যতে ঘটবে না এমনটা ভাবা সবথেকে বড় ভুল। ব্ল্যাক সোয়ান ইভেন্টস, দি আউটলায়ার্স। লেখক বলছেন ইতিহাসের সবথেকে বড় প্রভাব ফেলে সেই ঘটনাগুলো যা কেউ আগে থেকে কল্পনাও করতে পারেনি। যেমন ১৯২৯ সালের মহামন্দা, গ্রেট ডিপ্রেশন, ২০০৮ সালের বিশ্বজুড়ে আর্থিক সংকট, ২০১৯-২০ সালের করোনা অতিমারি। এই ঘটনাগুলো কোনো চার্ট বা গ্রাফ দেখে আগে থেকে বলা সম্ভব ছিল না, কিন্তু এরাই পৃথিবীর অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। ৩. অভিজ্ঞতার ফাঁদ। অনেক অভিজ্ঞ বিনিয়োগকারী মনে করেন যে তারা সবকিছু দেখে ফেলেছেন, কিন্তু লেখক বলছেন আপনি যত বেশি অতীতের দিকে তাকাবেন তত বেশি আপনি এমন সব ঘটনার কথা জানবেন যা এখনকার সময়ের সাথে প্রাসঙ্গিক নয়। উদাহরণস্বরূপ ১৯৯০ সালের আগে প্রযুক্তির ব্যবহার এত ছিল না, তাই সেই সময়ের মন্দার সাথে বর্তমানের মন্দার তুলনা করা অনেক সময় ভুল হতে পারে। ৪. পরিকল্পনার মধ্যে অনিশ্চয়তা রাখা। এই অধ্যায়ের মূল শিক্ষা হল আপনার আর্থিক পরিকল্পনায় এমন কিছু জায়গা রাখা উচিত যা অজানা বিপদের জন্য তৈরি। আমরা যখন ঘর থেকে বেরোই আমরা বৃষ্টির পূর্বাভাস দেখে ছাতা নিই, কিন্তু লেখক বলছেন এমন ছাতা সাথে রাখুন যা পূর্বাভাসে নেই এমন ঝড়ের থেকেও আপনাকে বাঁচাতে পারে। ৫. উপসংহার, বিনয়ী হওয়া। ১২তম অধ্যায়ের সারমর্ম হল ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না। আমরা কেউই জানি না কাল কি হবে, তাই বিনিয়োগের ক্ষেত্রে সবসময় একটু বেশি সতর্কতা বা সেফটি মার্জিন রাখা প্রয়োজন। ইতিহাস থেকে শিক্ষা নিন, কিন্তু ইতিহাসকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এর ১৩তম অধ্যায়টি আপনার আর্থিক জীবনের সবথেকে বড় রক্ষাকবচ হতে পারে। এই অধ্যায়ের নাম হল রুম ফর এরর, ভুলের জন্য জায়গা রাখা। এই অধ্যায়ে লেখক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন যা ইঞ্জিনিয়ারিং থেকে নেওয়া হয়েছে। একে বলা হয় মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি সহজ কথায় আপনার পরিকল্পনা যদি ১০০% সফল না হয় তবুও যেন আপনি পথে না বসেন সেই ব্যবস্থা রাখা। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. জুয়া বনাম বিনিয়োগ। লেখক বলছেন অনেকে বিনিয়োগকে জুয়ার মতো মনে করেন যেখানে শুধু জেতা বা হারার কথা থাকে, কিন্তু আসল বুদ্ধিমান বিনিয়োগকারী হলেন তিনি যিনি জানেন যে তিনি ভুল হতে পারেন। আপনি যদি ভাবেন আপনার বিনিয়োগ বছরে ১২% রিটার্ন দেবেই আর সেই অনুযায়ী সব খরচ সাজান, তবে আপনি বিপদে পড়বেন। কিন্তু আপনি যদি ভাবেন রিটার্ন ৮% হলেও আপনার চলে যাবে, তবে আপনি আসলে ভুলের জন্য জায়গা রাখছেন। লাস ভেগাস ক্যাসিনোর উদাহরণ। ক্যাসিনোতে জেতার সম্ভাবনা সবসময় ক্যাসিনো মালিকের দিকেই থাকে, কিন্তু তবুও তারা মার্জিন অফ সেফটি রাখে। তারা জানে যে কোনো একদিন কেউ বড় জ্যাকপট জিতে নিতে পারে, তাই তাদের কাছে সবসময় অতিরিক্ত ব্যাকআপ থাকে যাতে ওই একদিনের ধাক্কায় ক্যাসিনো বন্ধ না হয়ে যায়। আপনার আর্থিক জীবনেও এমন কিছু বাজে দিন আসবেই, সেই দিনের জন্য তৈরি থাকাই হল আসল শ্রেষ্ঠত্ব। ৩. কেন আমরা ভুল করি? আমরা মানুষরা বড্ড বেশি আশাবাদী। আমরা ভাবি আমাদের চাকরি থাকবে, শরীর ভালো থাকবে এবং বাজার সবসময় বাড়বে, কিন্তু লেখক বলছেন The gap between what could happen in the future and what you need to happen in the future in order to do well is the margin of safety. ভবিষ্যতে যা ঘটতে পারে এবং আপনার ভালো থাকার জন্য যা ঘটা প্রয়োজন, এই দুটোর মাঝখানের ব্যবধানটাই হল আপনার নিরাপত্তার দেওয়াল। ৪. নগদ টাকার গুরুত্ব। ক্যাশ ইজ কিং। অনেকে ভাবেন ব্যাংকে অলস টাকা ফেলে রাখা বোকামি, কারণ তাতে লাভ কম, কিন্তু লেখক বলছেন এই নগদ টাকা আপনাকে সহ্য করার ক্ষমতা দেয়। যখন বাজার খুব খারাপ হয় তখন যাদের কাছে নগদ টাকা বা ইমার্জেন্সি ফান্ড নেই তারা বাধ্য হয়ে লসে শেয়ার বিক্রি করে দেয়, কিন্তু যার কাছে মার্জিন অফ সেফটি হিসেবে নগদ টাকা আছে সে সেই খারাপ সময়টা অনায়াসেই কাটিয়ে দিতে পারে। ৫. উপসংহার, বিনয় এবং প্রস্তুতি। ১৩তম অধ্যায়ের মূল কথা হল নিজেকে খুব বেশি স্মার্ট ভাববেন না। মেনে নিন যে আপনি ভুল করতে পারেন, বাজার আপনার উল্টো দিকে যেতে পারে, তাই সবসময় একটি প্ল্যান বি রাখুন। সঞ্চয় হল সেই অদৃশ্য শক্তি যা আপনাকে ভুলের মাসুল দেওয়া থেকে বাঁচায়। এর ১৪তম অধ্যায়টি আমাদের এক অদ্ভুত মানবিক স্বভাব নিয়ে কথা বলে। এই অধ্যায়ের নাম হল ইউল চেঞ্জ, আপনি বদলে যাবেন। এই অধ্যায়ে লেখক একটি বড় সত্য মনে করিয়ে দিয়েছেন। আমরা যখন দীর্ঘমেয়াদী লং টার্ম পরিকল্পনা করি তখন আমরা ভুলে যাই যে ১০ বা ২০ বছর পর আমরা আজকের মতো থাকব না। আমাদের পছন্দ, চাহিদা এবং লক্ষ্য সময়ের সাথে সাথে বদলে যায়। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. ভবিষ্যতের আপনি একজন অচেনা মানুষ। মনোবিজ্ঞানীরা একে বলেন এন্ড অফ হিস্ট্রি ইলুশন। আমরা সবাই ভাবি যে আমরা অতীতে অনেক বদলেছি, কিন্তু এখন আমরা পারফেক্ট হয়ে গেছি এবং ভবিষ্যতে আর বদলাব না। লেখক বলছেন ৫ বছর বয়সে আপনি যা হতে চেয়েছিলেন ১৮ বছর বয়সে তা চাননি, আবার ১৮ বছরে যা চেয়েছিলেন ৩০ বছরে এসে তা আর ভালো লাগছে না। আর্থিক পরিকল্পনার ক্ষেত্রেও তাই ঘটে। আজ আপনি হয়তো ভাবছেন খুব কষ্ট করে টাকা জমিয়ে ৫০ বছর বয়সে অবসর নেবেন, কিন্তু ৫০ বছর বয়সে পৌঁছে আপনার হয়তো মনে হবে যে আপনার আরও কিছু কাজ করা উচিত ছিল। চরম সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি, অ্যাভয়েড এক্সট্রিম প্ল্যানিং। যেহেতু আমরা জানি না ভবিষ্যতে আমরা কেমন থাকব, তাই লেখক বলছেন কোনো চরম এক্সট্রিম সিদ্ধান্ত নেবেন না।
চরম সঞ্চয়। যদি আপনি আজ নিজের সব আনন্দ বিসর্জন দিয়ে শুধু ভবিষ্যতের জন্য জমান, তবে ভবিষ্যতে আপনার মনে হতে পারে আপনি জীবনটা উপভোগই করলেন না। চরম খরচ। আবার আজ যদি সব উড়িয়ে দেন, তবে ভবিষ্যতে আপনার মনে হবে আপনি নিজের সাথে অন্যায় করেছেন। মূল কথা, মধ্যপন্থা অবলম্বন করুন। এমনভাবে জমান যাতে আজকেও একটু শান্তিতে বাঁচতে পারেন, আবার ভবিষ্যতেও যেন কষ্ট না হয়। ৩. ভুলের মাসুল, দ্য সাঙ্ক কস্ট ফ্যালাসি। আমরা অনেক সময় কোনো ভুল বিনিয়োগ বা ভুল ক্যারিয়ারে আটকে থাকি, শুধু এই ভেবে যে আমি এতে অনেক সময় আর টাকা দিয়ে ফেলেছি। লেখক বলছেন, আপনি যখন বদলে গেছেন, তখন আপনার পুরনো সিদ্ধান্তগুলোকেও বদলে ফেলার সাহস রাখা উচিত। 10 বছর আগে আপনি যে স্টকে টাকা রেখেছিলেন, আজ যদি বুঝতে পারেন সেটা আর ভালো নয়, তবে আবেগের কারণে সেটা ধরে রাখবেন না। ৪. পরিবর্তনের জন্য জায়গা রাখা। 14তম অধ্যায়ের মূল শিক্ষা হল আপনার আর্থিক পরিকল্পনায় নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি রাখুন। এমন কোনো কঠোর নিয়ম বানাবেন না যা ভাঙা অসম্ভব। মেনে নিন যে আপনার লক্ষ্য বদলে যেতে পারে এবং সেই অনুযায়ী আপনার পোর্টফোলিও বা সঞ্চয়কেও সাজানোর মানসিক প্রস্তুতি রাখুন। ৫. উপসংহার, বর্তমান ও ভবিষ্যতের ভারসাম্য। লেখক বলছেন, সফল হওয়ার সবথেকে বড় উপায় হল অতীতের সিদ্ধান্তের গোলাম হয়ে না থাকা, সময়ের সাথে সাথে নিজেকে এবং নিজের পরিকল্পনাকে বিবর্তন করতে দেওয়া। বইয়ের 15তম অধ্যায়টি বিনিয়োগের এক অত্যন্ত গভীর সত্য প্রকাশ করে। এই অধ্যায়ের নাম হল নাথিংস ফ্রি, কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। আমরা যখন কোনো জিনিস কিনি, আমরা তার দাম দিই, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে আমরা ভাবি যে রিটার্ন বা লাভ বোধহয় এমনিই পাওয়া যায়। লেখক বলছেন, বড় কোনো লাভের জন্য আপনাকে এক অদৃশ্য মূল্য দিতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. বিনিয়োগের প্রবেশ মূল্য, অ্যাডমিশন ফি। পৃথিবীতে কোনো ভালো জিনিসই ফ্রিতে পাওয়া যায় না। আপনি যদি একটা দামি গাড়ি চান, আপনাকে তার দাম দিতে হবে। বিনিয়োগের ক্ষেত্রেও বড় রিটার্ন পেতে গেলে আপনাকে একটা দাম দিতে হয়। সেই দামটা টাকা নয়, সেটা হলো ভয়, ফিয়ার, অনিশ্চয়তা, আনসার্টেনটি, সন্দেহ, ডাউট এবং আফসোস, রিগ্রেট। যখন বাজার ধপাস করে পড়ে যায়, তখন আপনার বুক ধকধক করাটাই হলো সেই দাম যা আপনি ভবিষ্যতের বড় লাভের জন্য দিচ্ছেন। ২. জরিমানা বনাম ফি, ফাইন ভার্সেস ফি। লেখক এখানে একটি অসাধারণ পার্থক্য বুঝিয়েছেন। জরিমানা, ফাইন, আপনি যখন ট্রাফিক সিগন্যাল ভাঙেন, তখন আপনাকে জরিমানা দিতে হয় কারণ আপনি ভুল করেছেন। ফি, আপনি যখন সিনেমা দেখতে যান, তখন আপনি টিকিট বা ফি দেন কারণ আপনি ওই অভিজ্ঞতাটা উপভোগ করতে চান। বিনিয়োগের সময় যখন আপনার পোর্টফোলিও 20% কমে যায়, অধিকাংশ মানুষ তাকে জরিমানা মনে করে ভয় পায়। তারা ভাবে তারা বোধহয় ভুল করেছে, কিন্তু লেখক বলছেন এটাকে ফি হিসেবে দেখুন। এটি সফল বিনিয়োগের টিকিট বা প্রবেশ মূল্য। ৩. কেন আমরা দাম দিতে চাই না? অধিকাংশ মানুষ চায় কোনো ঝুঁকি বা মানসিক চাপ ছাড়াই অনেক টাকা লাভ করতে। তারা চায় বাজারের খারাপ সময়টাকে এড়িয়ে চলতে। কিন্তু লেখক বলছেন, এটা অনেকটা রেস্তোরাঁয় খেয়ে বিল না দিয়ে পালিয়ে যাওয়ার মতো। আপনি হয়তো একবার বা দুবার পেরে যাবেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি ধরা পড়বেনই। মূল কথা, বাজারের অস্থিরতা, ভোলাটিলিটি কোনো ভুল নয়, এটি হল বিনিয়োগের এক অনিবার্য অংশ। ৪. মানসিক প্রস্তুতির গুরুত্ব। 15তম অধ্যায়ের মূল শিক্ষা হল, বিনিয়োগ করার আগেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। মনে মনে বলুন যে আমি যে লাভের আশা করছি, তার জন্য আমাকে বাজারের চড়াই উতরাইয়ের এই মানসিক চাপটুকু ফি হিসেবে দিতে হবে। যখন আপনি একে ফি হিসেবে মেনে নেবেন, তখন বাজার পড়লে আপনি আর আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। ৫. উপসংহার, ধৈর্যই আসল পুঁজি। লেখক বলছেন, সফল হওয়ার রাস্তাটা সহজ নয়। যারা ওই অদৃশ্য মূল্য দিতে রাজি থাকে, শেষ পর্যন্ত জয়ী তারাই হয়। অস্থিরতাকে ভয় না পেয়ে তাকে সিস্টেমের একটা অংশ হিসেবে গ্রহণ করাই হল আসল বুদ্ধিমত্তা। ১৬তম অধ্যায়টি আমাদের এক বিরাট ভুল সম্পর্কে সচেতন করে। এই অধ্যায়ের নাম হল ইউ এবং মি, তুমি এবং আমি। এই অধ্যায়ে লেখক বুঝিয়েছেন যে আমরা অনেক সময় অন্যের দেখাদেখি বিনিয়োগ করি বা খরচ করি, কিন্তু আমরা ভুলে যাই যে সেই মানুষটির উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য এক নয়। অন্যের খেলা খেলতে গিয়ে আমরা নিজেদের আর্থিক ক্ষতি করে ফেলি। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. আলাদা আলাদা খেলা, ডিফারেন্ট গেমস। লেখক একটি দারুণ উদাহরণ দিয়েছেন। ধরুন, একজন ব্যক্তি দিনের দিন শেয়ার কেনাবেচা করেন, ডে ট্রেডার। তার উদ্দেশ্য হল কয়েক ঘন্টার মধ্যে কিছু লাভ করা। আর আপনি একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, যার উদ্দেশ্য ভবিষ্যতের জন্য 20 বছর টাকা জমিয়ে রাখা। এখন যদি ওই ডে ট্রেডার কোনো একটি শেয়ার চড়া দামে কেনেন, তবে তার জন্য সেটা সঠিক হতে পারে, কিন্তু আপনি যদি তাকে দেখে ওই একই শেয়ার কেনেন, তবে আপনি বিপদে পড়বেন, কারণ আপনারা দুজনে আলাদা আলাদা খেলা খেলছেন। ২. অন্ধ অনুকরণ ও তার বিপদ। আমরা যখন দেখি বাজারের দাম বাড়ছে, তখন আমরা ভাবি সবাই কিনছে, আমিও কিনি। কিন্তু আমরা জানি না যারা কিনছে তারা কারা। তারা কি কোনো বড় ইনভেস্টমেন্ট ফার্ম যারা 5 মিনিটের জন্য টাকা খাটাচ্ছে, নাকি তারা আপনার মতো সাধারণ মানুষ? অধিকাংশ আর্থিক বুদবুদ, ফাইন্যান্সিয়াল বাবলস তৈরি হয় যখন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদী ট্রেডারদের নকল করতে শুরু করে। ৩.
নিজের লক্ষ্য স্থির রাখা। লেখক বলছেন, বিনিয়োগের জগতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল আপনি কোন খেলাটি খেলছেন তা পরিষ্কারভাবে জানা। আপনার কি 10 বছরের লক্ষ্য, নাকি আপনি 1 বছরের মধ্যে বাড়ি কিনতে চান? যখন আপনি আপনার লক্ষ্য জানবেন, তখন পাশের বাড়ির লোক কি কিনছে বা টিভিতে কোন শেয়ারের কথা বলছে তা আপনাকে আর বিচলিত করবে না। 4. সামাজিক চাপের প্রভাব। আমরা অনেক সময় দামি পোশাক বা গ্যাজেট কিনি, কারণ আমাদের বন্ধুরা বা আত্মীয়রা তা কিনছে। লেখক বলছেন, এটা হলো অন্যের খেলা। তাদের হয়তো অনেক টাকা থাকতে পারে, বা তারা হয়তো ঋণের জালে জড়িয়ে ওইসব কিনছে। তাদের অনুকরণ করা মানে হল নিজের আর্থিক ভিত দুর্বল করা। 5. উপসংহার, নিজের ট্র্যাকে থাকুন। 16তম অধ্যায়ের মূল কথা হল, অন্যের থেকে টিপস বা পরামর্শ নেওয়ার আগে ভাবুন যে সেই মানুষটির আর্থিক পরিস্থিতি আর আপনার পরিস্থিতি কি এক। যদি না হয়, তবে তার পরামর্শ আপনার জন্য বিষ হতে পারে। নিজের আর্থিক পরিকল্পনা নিজের প্রয়োজন অনুযায়ী তৈরি করুন। 17তম অধ্যায়টি আমাদের মনস্তত্ত্বের এক অদ্ভুত দিক উন্মোচন করে। এই অধ্যায়ের নাম হল দ্য সেডাকশন অফ পেসিমিজম, নিরাশার প্রলোভন। লেখক এখানে ব্যাখ্যা করেছেন যে কেন আমরা ভালো খবরের চেয়ে খারাপ খবরের প্রতি বেশি আকৃষ্ট হই, এবং কেন নিরাশাবাদ বা নেতিবাচক চিন্তা আমাদের কাছে বেশি বুদ্ধিদীপ্ত মনে হয়। নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. আশাবাদ বনাম নিরাশাবাদ। লেখক বলছেন, আপনি যদি কাউকে বলেন যে ভবিষ্যতে সবকিছু খুব ভালো হবে, শেয়ার বাজার বাড়বে আর আমরা সবাই সুখে থাকব, তবে লোকে আপনাকে এড়িয়ে যাবে অথবা ভাববে আপনি হয়তো খুব সহজ সরল বা বোকা। কিন্তু আপনি যদি কাউকে বলেন খুব শীঘ্রই এক বিশাল আর্থিক মন্দা আসছে, যুদ্ধ শুরু হবে আর সব টাকা ডুবে যাবে, তবে লোকে কান খাড়া করে আপনার কথা শুনবে। তারা ভাববে আপনি খুব বুদ্ধিমান এবং দূরদর্শী। মূল কথা, নিরাশাবাদ বা পেসিমিজম শুনতে অনেক বেশি স্মার্ট এবং বাস্তবসম্মত মনে হয়, যদিও দীর্ঘমেয়াদে আশাবাদ অপটিমিজম জয়ী হয়। কেন আমরা খারাপ খবরে ভয় পাই? এর পেছনে একটি বিবর্তনগত কারণ আছে। আদিম যুগে মানুষের বেঁচে থাকার জন্য বিপদের সংকেত পাওয়া খুব জরুরি ছিল। বাঘ আসছে শুনলে পালানো জীবন বাঁচাত, কিন্তু ফল পেকেছে শুনলে জীবন ততটা বদলাত না। তাই আমাদের মস্তিষ্ক আজও খারাপ খবরকে বেশি গুরুত্ব দেয়। আর্থিক জগতের ক্ষেত্রেও তাই। বাজারে ধস নামার খবর আমাদের যতটা নাড়া দেয়, বাজার ধীরে ধীরে 10 বছর ধরে বাড়ার খবর আমাদের ততটা টানে না। 3. প্রগতির ধীর গতি বনাম ধ্বংসের দ্রুত গতি। লেখক একটি দারুণ পয়েন্ট তুলে ধরেছেন। ধ্বংস বা বিপর্যয় ঘটে খুব দ্রুত, যেমন একদিনে স্টক মার্কেট ক্র্যাশ হওয়া বা কোনো বড় যুদ্ধ শুরু হওয়া। কিন্তু উন্নতি বা প্রগতি ঘটে খুব ধীরে ধীরে। আপনি যখন প্রতিদিন আপনার বাগানের গাছ দেখেন, আপনি তার বৃদ্ধি বুঝতে পারেন না, কিন্তু একদিন হঠাৎ দেখেন সেটা বিশাল হয়ে গেছে। ঠিক তেমনি চিকিৎসা বিজ্ঞানের উন্নতি বা প্রযুক্তির বিকাশ রাতারাতি হয় না, কিন্তু যেহেতু ধ্বংসের ঘটনাগুলো চোখে পড়ার মতো দ্রুত ঘটে, তাই আমরা ভাবি পৃথিবীটা শুধু খারাপের দিকেই যাচ্ছে। 4. ভুল ভবিষ্যৎবাণীর ফাঁদ। অনেক তথাকথিত বিশেষজ্ঞরা সবসময় মন্দার কথা বলেন। তারা যদি 100 বার মন্দার কথা বলেন, তবে কোনো না কোনো একবার তো মন্দা আসবেই। তখন তারা বাহবা পান। কিন্তু লেখক বলছেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে যারা সবসময় ভয় পায়, তারা আসলে কম্পাউন্ডিংয়ের চক্রবৃদ্ধি হার আসল সুবিধাটা নিতে পারে না। 5. উপসংহার, বাস্তববাদী আশাবাদ। 17তম অধ্যায়ের মূল কথা হল, নিরাশাবাদ শুনতে হয়তো আকর্ষণীয়, কিন্তু দীর্ঘমেয়াদে টাকা বানাতে গেলে আপনাকে আশাবাদী হতেই হবে। তবে সেই আশা যেন অন্ধ না হয়। আপনাকে মেনে নিতে হবে যে মাঝপথে অনেক ছোটখাটো বিপর্যয় আসবে, কিন্তু শেষ পর্যন্ত পৃথিবী এবং অর্থনীতি সামনের দিকেই এগোবে। বইয়ের 18তম অধ্যায়টি আমাদের এক গভীর মনস্তাত্ত্বিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। এই অধ্যায়ের নাম হল ওয়েন ইউল বিলিভ এনিথিং, যখন তুমি যা খুশি বিশ্বাস করবে। এই অধ্যায়ে লেখক আলোচনা করেছেন যে আমরা যখন কোনো কিছু খুব তীব্রভাবে চাই বা কোনো পরিস্থিতিতে খুব ভয় পাই, তখন আমাদের মস্তিষ্ক বাস্তবতাকে অস্বীকার করে নিজের মতো একটা গল্প সাজিয়ে নেয়। একে বলা হয় উইশফুল থিঙ্কিং। নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. আমরা যেটা চাই সেটাই বিশ্বাস করি। লেখক বলছেন, আমাদের কাছে যত বেশি টাকা বা জীবনের ঝুঁকিবাজি ধরা থাকে, আমাদের মন তত বেশি কাল্পনিক গল্পে বিশ্বাস করতে শুরু করে। ধরুন, আপনার কাছে এমন একটা বিনিয়োগ আছে যা একদম কাজ করছে না, কিন্তু আপনি সেটা বিক্রি করতে পারছেন না, কারণ আপনি মনে মনে চান ওটা যেন বাড়ে। তখন আপনার মস্তিষ্ক আপনাকে এমন সব যুক্তি দিতে শুরু করবে যা হয়তো বাস্তবে নেই। আপনি নিজেকে একটা গল্প শোনাবেন, বাজার একটু পরেই ঘুরে দাঁড়াবে। নিয়ন্ত্রণের ভ্রম, দি ইলুশন অফ কন্ট্রোল। আমরা পৃথিবীটাকে একটা সুশৃঙ্খল জায়গা হিসেবে দেখতে ভালোবাসি। আমরা মনে করি যে সবকিছুর একটা কারণ আছে এবং আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি। লেখক বলছেন, বড় বড় অর্থনীতিবিদ বা বিশেষজ্ঞরা যখন ভবিষ্যৎবাণী করেন, তখন আমরা তাদের অন্ধভাবে বিশ্বাস করি, কারণ আমরা অনিশ্চয়তাকে ভয় পাই। আমরা চাই কেউ একজন আমাদের বলুক যে কাল বাজার 5% বাড়বে, যদিও সেই বিশেষজ্ঞের কাছেও আসলে কোনো জাদুর কাঠি নেই। আমরা একটা মিথ্যা আশ্বাসে বিশ্বাস করতে পছন্দ করি, যাতে আমাদের ভয় কমে। 3. খামতিগুলো আমরা গল্প দিয়ে ভরাট করি। পৃথিবীর সবকিছু আমরা জানি না,
কিন্তু আমাদের মস্তিষ্ক শূন্যস্থান পছন্দ করে না। আমরা যখন কোনো জটিল অর্থনৈতিক ঘটনা বুঝতে পারি না, তখন আমরা নিজের মতো একটা সহজ গল্প বানিয়ে নিই। যেমন, সরকার নিশ্চয়ই সব টাকা ছাপিয়ে দেবে, বা সবটাই বড়লোকদের ষড়যন্ত্র। এই গল্পগুলো আমাদের এক ধরনের মানসিক তৃপ্তি দেয় যে, হ্যাঁ, আমি জানি কি ঘটছে। আসলে কিন্তু আমরা কিছুই জানি না। 4. অন্ধকারের মধ্যে আলো খোঁজা। লেখক 1930-এর দশকের এক অদ্ভুত চিকিৎসার উদাহরণ দিয়েছেন। তখন মানুষ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির জন্য এমন সব অবৈজ্ঞানিক ওষুধ বা টোটকায় বিশ্বাস করত, যা কোনো কাজই করত না। কেন তারা করত? কারণ যখন কোনো উপায় থাকে না, তখন মানুষ খড়কুটো আঁকড়ে ধরতে চায়। আর্থিক মন্দার সময়ও আমরা এমনই করি। আমরা ভুল বা বিপজ্জনক স্কিমে টাকা রাখি, কারণ আমরা খুব দ্রুত আমাদের সমস্যা সমাধান করতে চাই। 5. উপসংহার: সতর্ক হওয়া। 18তম অধ্যায়ের মূল কথা হল, বিনিয়োগ বা জীবনযাত্রার ক্ষেত্রে সবসময় নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা সত্যি বলে বিশ্বাস করি, নাকি আমি চাইছি এটা সত্যি হোক তাই বিশ্বাস করছি? নিজের বানানো গল্পের ফাঁদে পা দেবেন না। বাস্তবতাকে মেনে নেওয়াই হল প্রকৃত সম্পদশালীর লক্ষণ। এই বইয়ের 19তম অধ্যায়টি হল একটি অত্যন্ত কার্যকর সারাংশ। এই অধ্যায়ের নাম হল অল টুগেদার নাও, একত্রে সবকিছু। এতক্ষণ আমরা যা যা শিখলাম, লেখক সেগুলোকে এই অধ্যায়ে এক জায়গায় এনেছেন। তিনি বলছেন, টাকা পয়সার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো পিএইচডি করার দরকার নেই, শুধু এই কয়েকটি সাধারণ নিয়ম মনে রাখলেই জীবন বদলে যাবে। নিচে এই অধ্যায়ের মূল 10টি শিক্ষা বিস্তারিতভাবে আলোচনা করছি। 1. যখন সবকিছু ঠিক চলছে তখন বিনয়ী হন। আপনার সাফল্য সবসময় আপনার একার পরিশ্রমের ফল নয়, এর পেছনে ভাগ্য, এর বিশাল হাত থাকে। তাই যখন আপনার বিনিয়োগ বাড়ছে, তখন নিজেকে খুব বেশি পণ্ডিত ভাববেন না। ঠিক একইভাবে যখন সব ভুল হচ্ছে, তখন নিজেকে খুব বেশি দোষ দেবেন না, কারণ সেখানে ঝুঁকি কাজ করছে। ইগো কমান, সঞ্চয় বাড়ান। আপনি কত টাকা আয় করছেন তার চেয়েও বড় কথা হল, আপনি আপনার ইগো কতটা নিয়ন্ত্রণ করছেন। আপনার আয় থেকে আপনার ইগো বাদ দিলেই যা পড়ে থাকে, সেটাই হল আপনার আসল সম্পদ বা সঞ্চয়। 3. সময়ের শক্তিকে ব্যবহার করুন। বিনিয়োগের সেরা মন্ত্র হল ধৈর্য। ছোট ছোট বিনিয়োগ যদি আপনি দীর্ঘ সময় ধরে 20-30 বছর রেখে দিতে পারেন, তবে চক্রবৃদ্ধি হার, কম্পাউন্ডিং তার জাদু দেখাবেই। ওয়ারেন বাফেটের মতো বড়লোক হওয়ার রহস্য হল, তিনি খুব তাড়াতাড়ি শুরু করেছিলেন এবং কখনও থামেননি। 4. ভুলের জন্য জায়গা রাখুন। মার্জিন অফ সেফটি। ভবিষ্যৎ অনিশ্চিত। আপনার সব পরিকল্পনা যে কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই। তাই সবসময় হাতে কিছু অতিরিক্ত টাকা বা ব্যাকআপ প্ল্যান রাখুন। যদি আপনার পরিকল্পনা 95% সফল না হয়, তবুও যেন বাকি 5% দিয়ে আপনি পরিবার নিয়ে খেয়ে পরে বাঁচতে পারেন। 5. শান্তির ঘুমই আসল মাপকাঠি। বিনিয়োগের এমন কোনো ফর্মুলা নেই যা সবার জন্য খাটে। লেখক বলছেন, এমনভাবে টাকা খাটান যাতে রাতে আপনার শান্তিতে ঘুম হয়। যদি শেয়ার বাজারের ওঠানামায় আপনার টেনশন হয়, তবে সেখান থেকে টাকা সরিয়ে ফিক্সড ডিপোজিটে রাখুন। মানসিক শান্তিই হল সবথেকে বড় প্রফিট। 6. সময়ের মালিক হয়েন। টাকার আসল উদ্দেশ্য হল আপনাকে স্বাধীনতা দেওয়া। আপনার পছন্দের কাজ, আপনার পছন্দের সময়ে, আপনার পছন্দের মানুষের সাথে করতে পারার ক্ষমতাই হল আসল সম্পদ। শুধু দামি গাড়ি বা বাড়ি কেনার জন্য টাকা জমাবেন না, নিজের সময় কেনার জন্য জমান। 7. অন্যদের দেখে বিচার করবেন না। পাশের বাড়ির লোক কি কিনছে বা টিভিতে কোন শেয়ারের কথা বলছে, তা দেখে বিচলিত হবেন না। মনে রাখবেন, সবাই আলাদা আলাদা খেলা খেলছে। একজনের লক্ষ্য হয়তো একদিনের লাভ, আপনার লক্ষ্য হয়তো 20 বছর পরের ভবিষ্যৎ। নিজের ট্র্যাকে অটল থাকুন। 8. যথেষ্ট ইনাফ বলতে শিখুন। লোভ মানুষকে অন্ধ করে দেয়। আপনি যদি না জানেন আপনার জন্য ঠিক কতটা টাকা যথেষ্ট, তবে আপনি আজীবন অতৃপ্ত থেকে যাবেন। নিজের গোলপোস্ট বারবার সরাবেন না। 9. নিরাশাবাদে পা দেবেন না। খারাপ খবর শুনতে খুব বুদ্ধিদীপ্ত মনে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে পৃথিবী সবসময় ভালোর দিকেই এগোয়। তাই আতঙ্কিত হয়ে ভুল সময়ে নিজের ভালো বিনিয়োগগুলো বিক্রি করে দেবেন না। আশাবাদী হওয়াই হল সম্পদ তৈরির প্রথম ধাপ। উপসংহার: টাকা পয়সা শুধু অঙ্ক নয়। 19তম অধ্যায়ের মূল কথা হল, টাকা জমানো বা বাড়ানো কোনো কঠিন গণিত নয়, এটি হল আপনার আচরণ, বিহেভিয়ার। আপনি কতটা বুদ্ধিমান, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কতটা ধৈর্যশীল এবং সুশৃঙ্খল। বইয়ের 20তম বা শেষ অধ্যায়টি হল সবথেকে ব্যক্তিগত। এই অধ্যায়ের নাম হল কনফেশনস, স্বীকারোক্তি। এতক্ষণ লেখক আমাদের অনেক উপদেশ দিয়েছেন, কিন্তু এই অধ্যায়ে তিনি নিজের পর্দার আড়ালের গল্প বলেছেন। তিনি নিজে তাঁর টাকা কিভাবে বিনিয়োগ করেন এবং কেন করেন তা অকপটে স্বীকার করেছেন। মজার ব্যাপার হল, লেখক যা করেন তা হয়তো কোনো আর্থিক বিশেষজ্ঞের কাছে সেরা মনে না হতে পারে, কিন্তু তাঁর পরিবারের জন্য সেটাই সঠিক। নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. কোনো এক সাইজ সবার জন্য নয়। নো ওয়ান সাইজ ফিটস অল। লেখক শুরুতেই বলেছেন যে, বিনিয়োগের কোনো একটি নির্দিষ্ট নিয়ম সবার জন্য সঠিক হতে পারে না। আপনার জীবন, আপনার পরিবার এবং আপনার মানসিক শান্তি অন্য কারোর সাথে মিলবে না।
তাই তিনি যা করেন তা আপনার জন্য নাও মিলতে পারে। ঋণমুক্ত জীবনের আনন্দ, ইন্ডিপেন্ডেন্স ওভার রিটার্নস। লেখক একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি তার নিজের বাড়ির ঋণ, মর্টগেজ অনেক আগেই শোধ করে দিয়েছেন। যদিও গাণিতিকভাবে দেখলে সেই টাকাটা শেয়ার বাজারে খাটালে তিনি হয়তো অনেক বেশি লাভ করতে পারতেন। কেন তিনি এটা করলেন? কারণ তিনি এবং তাঁর স্ত্রী ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমাতে পছন্দ করেন না। শিক্ষা, গাণিতিক লাভের চেয়ে মানসিক শান্তি অনেক বেশি দামি। নিজের বাড়ির মালিক হওয়া তাদের এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি দেয়। ৩. সহজ বিনিয়োগ কৌশল। মর্গ্যান হাউজেল খুব জটিল কোনো বিনিয়োগ করেন না। তাঁর বিনিয়োগের ধরন খুব সাধারণ। তিনি তাঁর অধিকাংশ টাকা লো কস্ট ইন্ডেক্স ফান্ড রাখেন। তিনি কোনো নির্দিষ্ট কোম্পানির শেয়ার কেনেন না বা প্রতিদিন বাজার ওঠানামা দেখেন না। তিনি বিশ্বাস করেন মার্কেটকে হারানোর চেষ্টা করার চেয়ে মার্কেটের সাথে দীর্ঘ সময় টিকে থাকাই আসল সাফল্য। ৪. উচ্চ সঞ্চয়ের হার এবং নগদ টাকা। ক্যাশ ইজ ফ্রিডম। লেখক তার আয়ের একটি বড় অংশ সঞ্চয় করেন এবং একটি ভালো অঙ্কের টাকা নগদ ক্যাশ হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে রাখেন। অনেক বিশেষজ্ঞ বলবেন এটা বোকামি, কারণ মুদ্রাস্ফীতিতে টাকার দাম কমছে। কিন্তু লেখকের যুক্তি হল এই নগদ টাকা তাকে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে সুরক্ষা দেয় এবং তাকে তার পছন্দের কাজ, যেমন লেখালেখি, চালিয়ে যাওয়ার সাহস দেয়। তার কাছে টাকা হল স্বাধীনতার টিকিট। ৫. লক্ষ্য স্থির রাখা। তিনি এবং তাঁর স্ত্রী একটি সিদ্ধান্তে অটল। তাদের জীবনযাত্রার মান, লাইফস্টাইল আয়ের সাথে সাথে খুব একটা বাড়াননি। তারা যখনই বেশি আয় করেন সেই অতিরিক্ত টাকাটা বিনিয়োগে চলে যায়। এর ফলে তাদের আয়ের লক্ষ্যমাত্রা, গোলপোস্ট বারবার সরে যায় না এবং তারা নিজেদের জীবনে অনেক বেশি সুখী। ৬. উপসংহার, নিজের খেলা নিজে খেলা। ২০তম অধ্যায়ের মূল কথা হল, আপনি আপনার টাকার সাথে যা করছেন তা যদি আপনার পরিবারের জন্য সঠিক মনে হয় এবং আপনাকে রাতে শান্তিতে ঘুমাতে দেয়, তবে সেটাই আপনার জন্য সেরা স্ট্র্যাটেজি। অন্যের এক্সেল শিট বা চার্ট দেখে নিজের মানসিক শান্তি বিসর্জন দেবেন না। পুরো বই এবং এই শেষ অধ্যায় থেকে সবথেকে বড় শিক্ষা হল, টাকা হল একটি মাধ্যম মাত্র, লক্ষ্য নয়। লক্ষ্য হল নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া। সুন্দর ভবিষ্যতের জন্য এবং আপনার দীর্ঘমেয়াদী আর্থিক শান্তির জন্য দ্য সাইকোলজি অফ মানি বইটির সবথেকে গুরুত্বপূর্ণ ৫টি শিক্ষা নিচে সংক্ষেপে সাজিয়ে দিলাম। এটি আপনি চাইলে কোথাও লিখে রাখতে পারেন। ১. সঞ্চয় হল অদৃশ্য স্বাধীনতা। আমরা সাধারণত ভাবি সম্পদ মানেই দামি গাড়ি বা বড় বাড়ি, কিন্তু আসল সম্পদ হল সেই টাকা যা আপনি এখনও খরচ করেননি। এই জমানো টাকা আপনাকে সময় কিনে দেয়। আপনার পছন্দের কাজ, আপনার পছন্দের সময় করার স্বাধীনতাই হল সবথেকে বড় বিলাসিতা। ২. ইগো কমান, সম্পদ বাড়ান। আর্থিক উন্নতির সহজ সূত্র হল সঞ্চয় সমান আয়, ইগো। অন্যকে দেখানোর জন্য বা সমাজকে ইমপ্রেস করার জন্য টাকা খরচ করা বন্ধ করলে সঞ্চয় করা অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, লোকে আপনার দামি জিনিস দেখে মুগ্ধ হয়, আপনাকে দেখে নয়। ৩. ধৈর্যই আসল জাদু, কম্পাউন্ডিং। বিনিয়োগের ক্ষেত্রে আপনার বুদ্ধির চেয়ে আপনার ধৈর্য বেশি কাজ করে। ওয়ারেন বাফেটের সাফল্যের রহস্য হল তিনি ১০ বছর বয়স থেকে শুরু করেছিলেন এবং আজও থামেননি। ছোট ছোট সঞ্চয় যদি দীর্ঘ সময় ১০-২০ বছর ধরে রাখা যায়, তবে তা অবিশ্বাস্য পরিমাণে বৃদ্ধি পায়। ৪. ভুলের জন্য জায়গা রাখুন, মার্জিন অফ সেফটি। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই সবসময় একটি প্ল্যান বি বা এমার্জেন্সি ফান্ড রাখুন। আপনার বিনিয়োগের পরিকল্পনা যদি ১০০% সফল না হয়, তবুও যেন আপনার পরিবার কষ্টে না পড়ে। গাণিতিকভাবে নিখুঁত হওয়ার চেয়ে মানসিকভাবে শান্ত থাকা অনেক বেশি জরুরি। ৫. নিজের খেলা নিজে খেলুন। অন্যের পোর্টফোলিও বা অন্যের লাইফস্টাইল দেখে নিজের জীবনের সিদ্ধান্ত নেবেন না। পাশের বাড়ির লোক বা ফেসবুকের বন্ধুরা কি কিনছে বা কোথায় বিনিয়োগ করছে তা আপনার জন্য ভুল হতে পারে। আপনার লক্ষ্য কী এবং আপনার জন্য কতটা যথেষ্ট, ইনাফ, তা আপনাকেই ঠিক করতে হবে। পরম সত্য, টাকা উপার্জনের জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হতে পারে, কিন্তু সেই টাকা ধরে রাখা এবং শান্তিতে থাকার জন্য প্রয়োজন সঠিক মনস্তত্ত্ব বা আচরণ। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়াল? ধনী হওয়ার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই, শুধু প্রয়োজন কিছুটা শৃঙ্খলা আর অনেকখানি ধৈর্য। আপনি যদি আপনার ইগো কমিয়ে একটু বেশি সঞ্চয় করতে পারেন, তবে সময়ের সাথে সাথে আপনিও স্বাধীন হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে শুধু খরচ করতে ভালোবাসে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।